তাকে ব্যাকুল সুরে কাঁদতে দেখে শুদ্ধ কিছু বলার ভাষাই পেল না। তার চোখ জোড়া ছলছল করে উঠল। অসহায় লাগছে খুব। সে নিজে মেরে শীতলকে কাঁদালে তখন কষ্ট লাগে না, ইচ্ছে করে আরও মারে, বকে, ব্যাঙাচিকে কাঁদাতে। কিন্তু কিন্তু সে ব্যতীত কারো আঘাত যখন শীতল কাঁদে ইচ্ছে করে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে। সে এতদিন খুব করে চাইতো শীতল ভালোবাসা বুঝুক, সবার সামনে তাকে চাইতে শিখুক। একদিন সে শীতলকে বলেছিল এই কথা। আজ পরিস্থিতি এমন যে শীতলই ব্যাকুল হয়ে তাকে চাইছে, তার ব্যাঙাচি তাকে চাইছে। আর কিছু ভাবার সময় নিল না শুদ্ধ। শীতলের মাথাটা বুকে আগলে নিয়ে পকেট থেকে ফোন বের করলো। কয়েকবার চোখ গিলে নিয়ে নিজেকে সামলালো। প্রথমবার কারো রিসিভ হতেই সে পড়ল। বাবা, বাবা, ঠিক আছো তুমি? হসপিটালে আসতে পারবে? কষ্ট করে হলেও এসো না বাবা, প্লিজ। তোমাকে যে আমার ভীষণ দরকার বাবা। কি হয়েছে শুদ্ধ? গলা এমন লাগছে কেন? শীতল মা ঠিক আছে? এসো বাবা, তাড়াতাড়ি এসো প্লিজ। ফোন কলে শুদ্ধর ভেজা কণ্ঠ শুনে শরাফত চৌধুরী শোয়া থেকে হুড়মুড় করে উঠে বসলেন। কাঁচা ঘুম ভাঙায় চোখে ঝাপসা দেখছেন। নিজের শরীরটাও ভালো না, হাত পা থরথর করে কাঁপছে। এখন রাত 2:30, রাত 11টার দিকে সপরিবার সবাই বাড়ি ফিরেছিলেন, তাও শুদ্ধর কথায়। তখন শীতল একটু ভালোই ছিল। তাহলে কি আবার খারাপ হয়ে গেছে? শুদ্ধ কাঁদছে কেন এভাবে? অকারণে কাঁদার ছেলে তো শুদ্ধ না। বিপদে না পড়লে দুই ছেলের কেউই কখনো এভাবে ডাকে না। শরাফত চৌধুরী যেভাবে ছিলেন সেভাবে গাড়ির চাবি নিয়ে নামতেই পা সরকে গেল। আসবাবপত্রে ব্যথা পেলেন। ব্যথা গিলে কল কেটে রুমের বাইরে আসতেই দেখে কেউ কেউ জেগে আছে। ওনাকে এভাবে আসতে দেখে সিতারা, সিরাত, সেমেন, সাফন চৌধুরী কিছু বলার আগে উনি বললেন হসপিটালে যাচ্ছে। এই কথা শুনে ওনারও তড়িৎ উঠে দাঁড়ালো। এত রাতে যাচ্ছে মানে আবারও কিছু ঘটেছে। শরাফত চৌধুরী মানা করো, কেউ শুনল না, বরং শখ স্বর্ণকে ঘুমন্ত সাম্য সৃজনের দিকে খেয়াল রাখতে বলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। গেটে থাকা দারোয়ানকে আদেশ করে গেলেন চোখ কান খোলা রাখতে। ওদিকে শুদ্ধ সায়নকেও আসতে বলল একইভাবে। ভাইয়ের ডাককে শুনে সায়ন সহ তার সব বন্ধুরা হাজির হলো হসপিটালে। হাসান বেরিয়ে গেছে কাজী ডাকতে। বেরিয়েছে ঠিকই, কিন্তু এত রাতে কাজী পাবে কোথায়? অজ্ঞতা অর্কদের জানাতেই তারা গেল কাজী অফিসের সামনে। সাইনবোর্ডে থাকা ফোন নম্বর চুকে কল দিতে থাকলো অনবরত। কাজী অফিসের বিল্ডিংয়েই থাকতেন কাজে। সবাই মিলে গিয়ে এক প্রকার চ্যাংদলা করে তুলে গাড়িতে নিয়ে বসালো। বেচারা কাজী ভয়টুকু শব্দও করতে পারলো না, কারণ ছেলেগুলো ভদ্রবেশের হলো। সব কটার মুখ দেখেই মনে হচ্ছে এরা হাসতে জানে না, ভুলভাল কিছু বললেই ভবলীলা সাঙ্গ করে দিবে। অজ্ঞতা উনি চুপ করে মনে মনে দোয়া পড়তে শুরু করলেন। এদিকে ইয়াসির উঠে বসে তাকিয়ে আছে মেঝের দিকে। শীতলে বলা প্রতিটা কথা তার কানে ঢুকেছে। তার ছোঁয়া এত জঘন্য, শুধু ছুঁয়েছি বলেই সে এভাবে বলতে পারলো? সে তো ছোট থেকেই দেখে বড় হয়েছে চুমু খাওয়ার ব্যাপারটা খুব কমন। নারী পুরুষের দৈহিক ব্যাপারটা খুবই নর্মাল। সেখানে সে শীতলকে 2বার চুমু খেয়েছে, নোংরা স্পর্শ করেনি, তাও এত ঘৃণা। এদিকে শরাফত চৌধুরীরা পৌঁছে শুদ্ধকে কেবিনের বাইরে না দেখে সকলে কেবিনে ঢুকতেই হতবাক হয়ে গেল। কারণ কেবিনে শুধু শুদ্ধ শীতল না, মাফিয়া কিং ইয়াসির খানও উপস্থিত রয়েছে। রক্তাক্ত অবস্থা এখনও সেভাবে বসে আছে। তাকে রাখার কারণও আছে, যদিও বিশেষ করে শুদ্ধ চাচ্ছে তার সামনে ওদের বিয়ে সম্পন্ন করতে। শীতলের বেহাল দশা আর ইয়াসিরকে দেখে বড়দের ঘটনা বুঝতে দেরি হলো না। তবে শুদ্ধ থমথমে মুখ দেখে কেউ কিছু বললেন না, নীরবেই মেনে নিলেন। শরাফত চৌধুরী নিজে সাদাত চৌধুরী কল করে ঘটনা জানালেন। ভিডিও কলে উনিও উপস্থিত থাকলেন। তখন কাজে নিয়ে অর্করা এলো। শীতল মাথায় ওড়না দিয়ে বালিশে হেলান দিয়ে আছোয়া হয়ে আছে, শুদ্ধ তার পাশে বসা। বাকিরা কেবিনে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ালো। কাজীকে আদেশ করতে উনি লেখালেখি সেরে বিয়ে পড়ানো শুরু করলেন। প্রথমে শীতলকে কবুল বলতে বলে খুব একটা সময় নিল না শীতল। এই কয়েকদিনে হাঁপিয়ে গেছে সে এইবার স্বাভাবিকভাবে বাঁচতে চায়। শুদ্ধর সহধর্মিনীর পরিচয় নিজেকে পরিচিত করতে চায়। তাছাড়া সে বুঝে গেছে বিয়ে ছাড়া ইয়াসির সহজে তার পেছন ছাড়বে না, তাদেরকে ভালো থাকতেও দিবে না। মনে মনে এই কথা ভেবে সে মনকে শান্ত করে অঝরে কাঁদতে কাঁদতে শুদ্ধর নামে কবুল পড়ল। শুদ্ধকে কবুল বলতে বলায় সে ইয়াসির ফুঁসে উঠে দাঁড়িয়ে হাতের কাছে থাকা ফ্লাওয়ার বাস ছুঁড়ে মারল শুদ্ধর দিকে। সেটা গিয়ে নিখুঁতভাবে লাগলো শুদ্ধর কপালে। সঙ্গে সঙ্গে শুদ্ধর ভ্রু কেটে রক্ত গড়াতে লাগলো। অর্ক সানরা হুঙ্কার ছেড়ে তাকে মারতে গেলে শুদ্ধ ওদের থামিয়ে দিল।
কেউ তার দিকে এগোতে গেলে শুদ্ধই সরিয়ে দিল তার কাছ থেকে। তারপর সে ইয়াসিরের দিকে তাকে তার ছেলে হাসি হেসে শীতলের চোখে চোখ রাখলো। সুস্পষ্ট সুরে 3 বার কবুল বলল। তাকে কবুল বলতে দেখে ইয়াসির হঠাৎই চিৎকার করে বলে উঠল, তুমি আজও আমার পাশে দাঁড়ালে না বাবা, আজও না। অথচ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে শীতলকে আমার হাতে তুলে দিবে। শুধু তোমার কথার ভিত্তিতে আমি বাংলাদেশে ফিরে এসেছিলাম। দিনের পর দিন পড়েও ছিলাম তোমার কথা বিশ্বাস করে। তুমি আজও আমায় ঠকালে, সব জেনে বুঝে আমাকে কষ্টের সাগরে ডুবালে। তুমি থাকতে আজ আমি আবারও হেরে গেলাম, আর আমাকে আবার হারিয়ে দিল। তুমি প্রমিস রাখতে পারো না বাবা। ইউ আর লায়ার বাবা, ইউ আর লায়ার। আই জাস্ট হেট ইউ বাবা, আই জাস্ট হেট ইউ। ইয়াসিরের চিৎকার করে বলা কথাগুলো শুনে সকলেই হতবাক। উপস্থিত সকলে একেবারে একে অপরের মুখ চাওয়াচাই করছে। ইয়াসির কাকে বাবা বলছে? কে তার বাবা? এখানে বাইরে কেউ নেই তাহলে? এদিকে তার কথা শুনে হতভম্ব চোখে তাকিয়ে আছেন শরাফত চৌধুরী। আপাতত বাখারা তিনি। ওনাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির পুনরায় ডাকলো, একথা পুনরায় নিজের রক্তকে জিতে দিলে একবার কি আমাকে জিতাতে পারতে না? চৌধুরীদের রক্ত নই বলে এত অবহেলা? আমার মন বেঁচে থাকলে এই কাজ করতে পারতে? শুনে শরাফত চৌধুরী চোখ বন্ধ করে নিলেন। এই ডাকটা শোনার জন্য এতটা সময় অনেক অপেক্ষা করতেন। একটা সময় কতবার ছেলেটাকে কাছে ডেকেছেন বাবা ডাক শোনার জন্য, একটু আদর করার জন্য, কিন্তু এই ছেলে ওনাকে দেখতেই পারত না। ওনার উপস্থিতি সে সহ্য করতে পারত না, যদিও এর বিশেষ কারণ রয়েছে। ইলিয়ানা মানে ইয়াসিরের আপন মায়ের সঙ্গে একদা এক সময় সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তখন তিনি সবে নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন। কাজের সূত্রে নানান দেশে যেত। সেবার ব্যবসায়ী কাজে সুইডেনে গিয়ে পরিচয় হয়েছিল ইলিয়ানা খান নামের এক অপরূপ সৌন্দর্যের অধিকারী বিদেশিনীর সাথে। সে বিদেশি ছিল মুসলিম এবং খান বংশের মেয়ে। তার মামাবাড়ি বাংলাদেশে হলেও আগ্রহ করেও বাংলাদেশে আসেনি কখনো। ইলিয়ানা পেশায় বিজনেস ওম্যান। তার স্মার্টনেস, কথা ভঙ্গি, চালচলন, বুদ্ধিমত্তা নজরে পড়ার মতো। ইয়াসিরের মতো সেও ছিল নীল চোখের অধিকারী। এই চোখের মোহে তিনিও পড়েছিলেন, যদিও তখন তিনি টকবকে সুদর্শন এক যুবক। অ্যাটিটিউড ছিল শুদ্ধের মতো নজরে পড়ার মতন। তবে তিনি শুদ্ধের মতন এত রুড কখনো ছিলেন না, জেদে ছিলেন না। রাগের দিক থেকে শুদ্ধ এগিয়ে। তো ইলিয়ানার সঙ্গে এক প্রজেক্ট নিয়ে কাজ করতে করতেই মেয়েটা কখন যেন ওনার মনে জায়গায় করে নিয়েছিল। ভালো লাগার এক পর্যায়ে ভালোবাসার রূপ নেয়। অনেক ভেবে উনি এই কথাটা ইলিয়ানাকে জানানোর পর জানা যায় ইলিয়ানা ডিভোর্সি, এক ছেলের মাসে। তার ছেলের নাম ইয়াসির খান। ছেলের বয়স 12 কি 13। এই কথা জানার পরও ওনার কোনো আপত্তি ছিল না, কারণ উনি জীবনে সৎ জীবনসঙ্গী চেয়েছিলেন, যার মাঝে নিজের ভালো থাকা খুঁজে নিতে পারবেন সব পরিস্থিতিতে, যে ওনাকে শক্তি সাহস জোগাতে পারবে। কিন্তু সব জেনে ইলিয়ানা নিজেই তার প্রস্তাব নাকচ করে ফিরিয়ে দেন ওনাকে। তবুও উনি হাল ছেড়ে না ছেড়ে বোঝাতে থাকে ইলিয়ানাকে। এমনকি দেশে ফিরেও সরাসরি নিজের বাবা মাকে জানান। সব জেনে ওনারা অমত করেন, কারণ ওনারা কিছুতে একজন ডিভোর্সি মেয়েকে পুত্রবধূ করবেন না। এ নিয়ে নিবাসে অনেক দ্বন্দ্ব হয়। উনিও অফিস যাওয়া বন্ধ করে দেন, নিজেকে রুমবন্দি করে ফেলেন। পরে একদিন ভাবেন ইলিয়ানার কাছে চলে যাবে, আর দেশেই ফিরবে না। কিন্তু রেডি হয়ে হন্য হয়ে খুঁজেও উনি ওনার পাসপোর্ট ভিসা আর পান না। পাসপোর্ট ওনার মা লুকিয়ে রাখায় উনি দেশের বাইরে যেতে পারছিলেন না। তবে ইলিয়ানার সঙ্গে ওনার যোগাযোগ হতো, মাঝে মাঝে একটু একটু কথাও হতো। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ ওনার মা পাসপোর্ট ও ভিসা স্বেচ্ছায় ফিরিয়ে দেয়। নিজের মুখে বলেন ইলিয়ানার কাছে চলে যেতে। একথা শুনে উনি এক আকাশ সমান খুশি বুকে নিয়ে ইলিয়ানার কাছে সুইডেনে যান। তবে যে ইলিয়ানাকে লাস্ট বার দেখেছিলেন সেই ইলিয়ানাই যেন কোথাও হারিয়ে গেছে। যে চোখের সামনে আছে সে ছিল ক্যান্সারের পেশেন্ট মাত্র, যার জীবন আয়ু তখন নিভু নিভু পর্যায়ে। দেহের অবস্থাও ছিল বড়ই নাজুক। সেদিন উনি ইলিয়ানার হাত ধরে ছোট্ট বাচ্চাদের মতো হাও মাও করে কেঁদেছিলেন। আর ইলিয়ানা ছলছল চোখে তাকে হেসেছিল। কেন যে হেসেছিল কে জানে। হবে হয়তো তাকে ফাঁকি দিয়ে চলে যাওয়ার ধান্দা সফল হচ্ছে দেখে। সেদিন ইলিয়ানার অবস্থা দেখে বুঝেছিলেন ওনাদের যোগাযোগ হলেও ইলিয়ানা কখনো ভিডিও কলে কথা বলতো না কেন। উনি জোর করলেও বলতো
দেখলে নাকি কষ্ট বাড়বে, বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে যাবে। এ কথা শুনেই উনি কিছুই বলতেন না, শুধু ছুটে যাওয়ার জন্য দিন গুনতেন। এলেন ঠিকই, তবে স্বপ্নগুলো তখন মলেন। তবে যাওয়ার পর উনি ইলিয়ানার সঙ্গেই থাকতেন, কারণ ইলিয়ানা চেয়েছিল ওনার শেষ মুহূর্তে যেন উনি পাশে থাকেন। কিন্তু এটা ইয়াসির পছন্দ করতো না, সে ওনাকে দেখতেই পারত না। দেখতে না পারার কারণ ইলিয়ানার মা কেন জানি ওনার নামে ইয়াসিরকে ভুলভাল বোঝাতো। সেসব শুনে ইয়াসিরও প্রচণ্ড রেগে থাকতো, সুযোগ পেলে ওনাকে এটা ওটা দিয়ে আঘাত করতো। তবু উনি কিচ্ছু মনে করতেন না, বরং তাকে আদর করে কাছে রাখতেন। এভাবে দিন যেতে যেতে ইলিয়ানার অবস্থা খারাপ হয়ে গেল। হসপিটালে অ্যাডমিট করলো, ডাক্তার হাল ছেড়ে দিলেন। মারা যাওয়ার আগের দিন রাতে ইলিয়ানা হঠাৎ আবদার করলো ওনাকে বিয়ে করার জন্য। উনিও রাজি হয়ে গেলেন। রুগ্ন প্রেয়সীর কথা রাখতে বিয়েটাও হলো ওনাদের। সেদিন ইলিয়ানা ইয়াসিরকে কাছে রেখে খুব করে বোঝালো যে আজ থেকে শারাফাত তোমার বাবা, মাই সান, আমার জান বাচ্চা। আমি মারা গেলে বাবা তোমাকে ভালোবাসবে, বুকে আগলে রাখবে। তুমি বাবাকে কখনো কষ্ট দিও না। যদি কখনো দেখো তোমার জন্য তোমার বাবা কষ্ট পাচ্ছে, তাহলে বাবার কষ্ট কমানোর চেষ্টা করো। নিজে কষ্ট পেলেও তা বুঝতে দিও না। বাবা সুখে সংসারে কাটা হবে না। এ কথা বলার পর সেদিন ইয়াসির বলেছিল, ওনাকে আমি বাবা মানি না মম। বাবারা হয় সেলফিশ। আমার এক বাবা আমাকে ছুঁড়ে ফেলেছে, সমাজের চোখে তোমাকে ডিভোর্সি বানিয়েছে। হয়তো আমার জন্য তুমি বিয়েটা করলে যাতে আমি অভিভাবক পাই, কিন্তু আমার মনে হচ্ছে উনিও একদিন আমার কষ্টের কারণ হবে। উনিও একদিন আমাকে হার্ট করবে। আমি ততদিন ওনাকে বাবা ডাকবো না, সেদিন আমার কথা মিলে যাবে। আমি যেদিন সত্যি সত্যি হার্ট হব, সেদিন ওনাকে বাবা বলে ডাকবো। তুমি থাকো বা না থাকো, ওই মানুষটাকে কথাটা মিলিয়ে নিতে বলো। ছেলের কথা শুনে রুগ্ন ইলিয়ানা সেদিন শারাফাতের হাত ধরে অসহায় সুরে কেঁদেছিল। ইয়াসিরকে দেখে রাখার জন্য কত অনুরোধ করেছিল, বিয়ে করে নতুন সংসার করার জন্য অনুমতি দিয়েছিল। এরপর সপ্তাহখানেক পর উনি মারা যান। ওনার হাত আঁকড়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ইলিয়ানা। ইয়াসির প্রাণহীন চোখে দেখতে থাকে মায়ের শেষ যাত্রা। এরপর ইলিয়ানা মারা যাওয়ার পর শরাফত চৌধুরী ইয়াসিরকে দেশে আনতে চেয়েছিল, নিজের ছেলের কাছে নিজের শিক্ষায় বড় করতে চেয়েছিল। কিন্তু ইলিয়ানার মা আসতে দেয়নি, কোনোভাবেই রাজি করানো সম্ভব হয়নি। বরং তিনি ইয়াসিরকে উস্কে দিয়েছিল যাতে উনি কোনো যোগাযোগ রাখার চেষ্টা না করে। মায়ের সাথে সম্পর্ক ছিল, মা নেই, সম্পর্ক শেষ। এরপরে বাধ্য হয়ে উনি একাই দেশে ফিরে আসেন। কিন্তু ইয়াসিরকে বোঝান যেন যোগাযোগ রাখে, কিন্তু সে তো তা করেনি। ইচ্ছা করে যোগাযোগ বন্ধ করে দেয়। ইলিয়ানার মা ইয়াসিরকে নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরে শারাফাত হন্য হয়ে খুঁজেও কোনোভাবে তার হদিস পান না। যারা চেনা পরিচিত ছিল তারাও কিছু বলতে পারে না। এভাবে হঠাৎ ইয়াসির ইচ্ছে করেই হারিয়ে যায় ওনার কাছ থেকে। এদিকে তখন ছেলের অবস্থা দেখে শারাফাত চৌধুরীর বাবা মা পাচে খুঁজে শুরু করেন। পরিকল্পনা ছিল বিয়ে দিয়ে ছেলেকে ঘরমুখী করে ফেলবেন, কিন্তু শারাফাত চৌধুরী মেয়ে দেখতে গেলেই বলে দিতেন উনি বিবাহিত, ওনার একটা ছেলে আছে এবং প্রথম স্ত্রী মারা গেছেন। এই কথা শুনেই বিয়ে ভেঙে যেত। এ কথাও রটে গিয়েছিল যে শারাফাত চৌধুরী বিধুর, কিন্তু কে সেই বউ ছিল কেউ জানতে পারেনি। বিধায় শারাফাত চৌধুরীর বাবা একটু চালাকি করে রটিয়েছিলেন ছেলে বিয়ে করতে চায় না, তাই মিথ্যে বলে। বউ বাচ্চা দেখতে না পেয়ে সবাই সেটাই বিশ্বাস করেছিল। এরপর বছর খানেক পর সিতারার সঙ্গে বিয়ে হয়। সিতারাকেও উনি পছন্দ করে বিয়ে করেন। সেসব দিন অনেক আগে অতীতের নামে দলিল হয়েছে, কিন্তু আজকের পরিস্থিতি সেটা না চাইতেও অনেক কথা মনে করে দিচ্ছে। পূর্ব স্মৃতি কথা স্মরণ করে উনি এবার তাকালেন সিতারার দিকে। নিশ্চুপ হয়ে সিতারাও তাকিয়ে আছেন স্বামীর মুখের দিকে। মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরকার ঝড়। তবে ইয়াসিরের কথা শুনে উনি এক পা দুপা করে এগিয়ে এলেন। মন দিয়ে দেখলেন ইয়াসিরের মুখের গড়ন ইলিয়ানার মুখের সাথে বেশ মিল আছে। উনি এবার মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি জিজ্ঞেস করলেন, তোমার আবদার মেটানো সম্ভব নয় ইয়াসির। যাকে চাও সে কিছুক্ষণ আগে চৌধুরী বাড়ির পুত্রবধূ হয়েছে, ওর দিকে চোখ তুলে তাকানো তোমার জন্য হারাম। এখন কি চাও তুমি? শারাফাত চৌধুরীর ছেলের স্বীকৃতি নাকি অন্য কিছু? স্বীকৃতি ছাড়াও বেঁচে আছি। সম্পত্তি কি আমার কম আছে? আপনার স্বামীর থেকে জীবনে প্রথমবার যেটা চেয়েছি সেটা দিতে পারেনি। উনি বুঝিয়ে দিয়েছেন আমি পর। মুখে যতই বলে ছেলে ছেলে দরদ দেখা,
দিন শেষে আমি পর, সারা জীবন পরই থাকবো। এজন্যই তো আশা ভরসা দেখিয়ে আপন ছেলেকে জিতে দিয়েছি, প্রাপ্তি তুলে দিয়েছি নিজের ছেলের হাতে। অথচ কমাস আগে যখন অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের যোগাযোগ হলো, আমাকে বলেছিলেন মাফিয়াগিরি মেয়েবাজি সারি, তবে আমাকে চৌধুরী বাড়ির সবচেয়ে সুন্দর ফুলটা দিবে। সেই আশাতে আমিও ভেবেছিলাম ফুলটা আমার। স্বর্ণের দোহাই দিয়ে সব কমিয়ে দিয়েছিলাম, আর স্বর্ণ ছিল তো অজুহাত মাত্র, চৌধুরীর আরেক পুত্রকে খেলানোর মাধ্যম। হনেস্টলি বলছি, শুরু থেকেই শীতলের প্রতি দুর্বল ছিলাম আমি। হয়তো প্রথমবার কিডন্যাপের সময়ই তাকে শেষ করে দিতাম। অনেকক্ষণ ধরে ইয়াসির আবল তাবল কথা শুনে সায়ন এবার ফুঁসে উঠল। এসব আবল তামির কথাবার্তা সহ্য হচ্ছে না তার। সে বাবার দিকে একবার তাকিয়ে সরাসরি প্রশ্ন ছিল। ও কি বলছে, তুমি ওর বাবা? শারাফাত চৌধুরী অস্বস্তিতেও পড়লেন না, মুখ কাচুমাচিও করলেন না, বরং সকলের সামনে দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ আমি ওর বাবা। ও হচ্ছে এক বিশেষ মানুষের আমানত। শুদ্ধ সায়ন বাখারি হতবম্ব হয়ে তাকিয়ে রইল। এই ঘটনা জানতো না তারা, শুধু জানতো তাদের বাবা কাকে খুব ভালোবাসতো, সে অসুখে মারা গেছে। কিন্তু না, তাদের বাবারও উচিত ছিল সে ঘরের সন্তান। তবে ইয়াসির খান শুদ্ধ নির্বাক থাকলেও কেন জানি সায়ন সেটা মানতেই পারল না। সে চেঁচিয়ে উঠে বলল, মস্করা মারো আমাদের সাথে? এত বছর পর আরেকটা ছেলে উদয় হলো কোত্থেকে? মানে বুড়ো বয়সে ভীমরতি? আর করলে আমরা মানবো কেন? কে না কে তাকে নাকি? সায়ন ও কথা শেষ করার আগে সীতারা ছেলের গালে আচমকা থাপড় বসিয়ে দিলেন। আরেক দফা চমকে উঠল সবাই, কারণ চৌধুরী নিবাসী কেউ কোনো সন্তানের গায়ে এভাবে হাত তোলে না। সিমির মাঝে মাঝে শীতলকে মারলেও সীতারা কখনো এমন করেন না। আজ উনি মারলো দেখে সিরাত এগিয়ে এসে সীতারাকে সরাতে গেল, কিন্তু সীতারা নড়ল না, বরং আঙুল তুলে শানকে কড়া কণ্ঠে জবাব দিল, খবরদার ওই মানুষটার সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলবি না, শুনতে পেলি ভুলেও আঙ্গুল তুলবি না, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। সায়ন মাথা নিচু করে নিল। সায়নের মাথা নিচু দেখে স্বর্ণ এসে দাঁড়ালো তার পাশে। মুখে কিছু না বললেও অপলক তাকিয়ে রইল সায়নের মুখের দিকে। সীতারা বলে সামনের মানুষটা বেঁচে গেল, নয়তো অন্য কেউ হলে সে পাল্টা আঘাত করতে দুবার ভাবতো না। তখনই শুদ্ধ এগিয়ে এলো, সরাসরি প্রশ্ন ছিল সীতারার দিকে। আমরা কেউ উঁচু কণ্ঠে কথা বলবো না, আঙুল তুলবো না, প্রশ্ন করব না। তাহলে যেটা হচ্ছে হতে দেব, কিন্তু সেটা মানা আমাদের পক্ষেও সম্ভব না। তাহলে এখন আমাদের ত্যায্য করবে? যাকে গর্ব করে ছেলের পরিচয় দেওয়া হচ্ছে এতদিন কেন দিল না? এতদিন কি তোমাদের বিবেকবোধ জাগ্রত ছিল না? ওনার সোকল ছেলেই বা কেন এতদিন আমাদের চোখের ঘুম হারাম করেছে? কুকুরের মতো দৌড় করিয়েছে তার পেছনে? কেন বারবার আমাদের পরিবার ভাঙার চেষ্টা করেছে? এসব প্রশ্নের উত্তর কে দিবে তাহলে? শুদ্ধ থাম। মেরে ধমকে সায়নকে থামাতে পারলেও শুদ্ধকে থামাতে পারবে না, তা তুমিও জানো আর আমিও। আর যেখানে শীতলের কথা উঠেছে সেখানে থামার প্রশ্নই আসে না। চেষ্টা করে দেখো থামাতে পারো কি না। তাছাড়া কে কার প্রাক্তন, কে কার ছেলে, এই হিসাব বাড়িতে গিয়ে করো। রঙের আলাপ করতে কাউকে ডাকিনি। এটা একটা পেশেন্টের কেবিন, কারো পুরনো হিসাব কষাকষির আদালত নয়। শুদ্ধ কথাগুলো বলল ঠিকই, তবে তার দৃষ্টি ছিল বাবার দিকে। শারাফাত চৌধুরী দুই ছেলের অভিমানী মুখ দেখে মৃদু হাসলেন। ইয়াসির শুধু বাবা বলায় ছোটদের মতো অভিমান করেছে নাকি তারা? এখন কি বলবে নাকি? তুমি শুধু আমাদের বাবা, আর কারো বাবা না। আর কদিন পরে যারা নিজেরাই বাবা হবে তাদের কাছে এমন অভিমান কি মানায়? তবে পরিস্থিতি বিবেচনা করে উনি ইয়াসিরকে কিছু বলার আগে ইয়াসির শীতলের দিকে এগিয়ে গেল। শীতলের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। পুরো কেবিনে ঝড় হয়ে যাচ্ছে, আর বাবুই পাখিটা ঘুমাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে। পৃথিবী উল্টা যাক, তার কাছে ঘুমটাই যেন আগে। নয়তো এই পরিস্থিতিতে কোনো সুস্থ মানুষ ঘুমাতে পারে? ঘুম ধরা দেয়। কিছুক্ষণ আগে শুদ্ধ নামে কবুল পড়ে তাকে অর্ধমৃত করে শান্তির ঘুম ঘুমাচ্ছে পাজিটা। মনে মনে এই কথা ভেবে সে শীতলে ঘুমন্ত মুখটা ছুঁতে গেলেই শুদ্ধ খপ করে তার হাতটা ধরে ফেলল। বাধা পেয়ে ইয়াসিরের হাসি বিলীন হয়ে গেল। শুদ্ধর রাগে থমথম করা মুখের দিকে তাকিয়ে সে কথা বাড়ল না, শীতলের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নিচু করে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই শারাফাত চৌধুরী বলেন, বাড়ি চলো, আমাদের কথা এখনো শেষ হয়নি। রুচি নেই। ইয়াসির কথা শোনো। শারাফাত চৌধুরী, আপনার সঙ্গে আমার সম্পর্ক কখনো ছিল না, আর যা ছিল
আজকে তা পুরোপুরি শেষ। তবে বেঁচে থাকলে আপনার লাশ কাঁধে নিতে আমি আবার আসবো। একথা শুনে সায়ন চোয়াল শক্ত করে তাকালো ইয়াসিরের দিকে। বাবাকে নিজে দুটো কথা বললো, কেউ হাজিবাজি বললে মানতে পারে না সে। আজও পারলো না, তাই থমথমে ছুঁড়ে পড়ল। লাস্টবার বলছি, মুখ সামলে কথা বল। বলবো না। অনেকক্ষণ ধরে ইয়াসিরের আবল তাবল কথা শুনলো, এবার আর ধৈর্য রাখতে পারল না সায়ন। তেড়ে ফুরে ছুটে গিয়ে ঘুষি মারতেই তুলো গালিও দিয়ে বসলো অভ্যাসবশত। ইয়াসির তখন খপ করে সায়নের হাত ধরে কয়েক পা এগিয়ে এলো, সায়নের চোখে চোখ রেখে সে মুখোমুখি দাঁড়ালো। তারপর সায়নের শার্টের কলা ঠিকঠাক করে দুই কাজ চাপড়ে বলল, খানরা জানোয়ার হলেও চৌধুরীদের মতো রক্তে বিষ নিয়ে ঘুরে না। এতদিন পরিবার পরিজন ছাড়া একাই বাঁচতে পেরেছি, বাকি জীবনও পারবো। আর তুই এত লাফালাফি করিস না, তোকে সব সাজে না। কি সাজে না সাজে তুই ঠিক করে দিবে? প্রয়োজনে তাই দিব। এটুকু বলে সে থামলো। তারপর নিচু স্বরে সায়নের কানে কানে বলল, তোদের কিছু না থেকেও তোরা পূর্ণ, আর আমার সব থেকেও আমি শূন্য। আসি তাহলে। কথা বলে যেতে গেলে সায়ন তাকে বাধা দিয়ে বুকের কাজটার কলার খাবড়ে তোল, অগ্নিমূর্তি হয়ে আগুন ছাড়া কঞ্চে পড়ল। কি বললি? ছেড়ে কাজ সহ্য করতে পারবি না। আমি না পেয়ে পেয়ে আমার মাইন্ডে সেট হয়ে গেছে যে আমি কপাল পোড়া। আমার মতো তুই সহ্য করতে পারবি না। এর চেয়ে বেশি লাফাস না, বেশি লাফালে এর ফল ভালো আসবে না। আগাছা হয়ে আসিস, চুপচাপ তাই থাক। কথার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে সাফন চৌধুরী দ্রুত এগিয়ে এলেন। তাদের দুজনকে দুই দিকে রেখে তিনি মাঝখানে দাঁড়ালেন। ওদের চুপ করতে বললেন, কিন্তু সায়ন থামল তো। সে সাফন চৌধুরীকে সরিয়ে পুনরায় ইয়াসিরের মুখোমুখি দাঁড়ালো, শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কে আগাছা? তুই গাঁজা কি খেয়ে এসেছিলি নাকি গিয়ে খাবি? এত পেনিক বাস থেকে? এই কথা শুনে ইয়াসির না চাইতে হেসে পড়ল। হাসি রোগে ধরলো নাকি তাকে? আজ এত হাসি পাচ্ছে কেন তার? সায়নের মুখ দেখে হাসি যেন বেড়ে গেল তার, তাই হাসতে হাসতে বলল, শাহরিয়ার চৌধুরী, তুমিও আমার মতোই পরগাছা। তোমার শরীরেও চৌধুরীদের এক ফোঁটা রক্ত নেই, তাই তোমারও বাড়তি চোপা সাজে না। এই একটা কথা কেবিনের সবাইকে পুনরায় স্তব্ধই করে দিল। সিতারা চৌধুরী আগত ঝড় সামাল দিতে সায়নের পাশে দাঁড়ালেন, তবে কিছু বলার সাহস হলো না। নিরুপায় হয়ে ডুবটেই কেঁদে উঠলেন। অশ্রু ভেজা চোখে মেঝের দিকে তাকিয়ে রইলেন। চোখের দিকে তাকানোর সাহস হলো না। ইয়াসির আর দাঁড়ালো না, বরং শেষবার শীতলের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। নিজের বুকে আগুন জ্বলছে দেখে বাকিদের বুকে লাভা ঢেলে দিয়েছে। তাছাড়া সত্যের পাহাড় যখন ধসে গেছে, তখন সব সত্যি বেরিয়ে আসুক। বারে বারে আঘাত পাওয়ার চাইতে একেবারে আঘাত পাওয়া ভালো নয় কি? ইয়াসির কথাটা বলে ধীরে ধীরে প্রস্থান করলো। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, পায়ের ব্যথার সাথে মনের ব্যথাও যেন আন্দোলন করতে শুরু করেছে। তাছাড়া এখানে থাকার মেয়াদ ফুরিয়েছে সম্পর্কের দোহাই দেওয়ার কারণ বারণ। এমনিতেই না পাওয়ার হিসেবে বরাবরই তার প্রাপ্তির কথা শূন্যের খাতায়। আজও তাই। বলা বাহুল্য, কেউ যখন একের পর এক প্রাপ্তি পায় তখন শেষবারের প্রাপ্তিরও আশায় রাখে, কিন্তু তার ক্ষেত্রে আবার উল্টো কিছুই ঘটে। কেননা জন্মের পর থেকে তার জীবনে বিয়োগের উপস্থিতি একটু বেশি বলা চলে। এ যেমন প্রথমে জন্মদাতা পিতাকে হারলো, মাও ডিভোর্সি হলো। প্রতি নিয়ম নেইবারদের কটু কথার আঘাত, ফ্রেন্ডদের কথার খোঁচা। মাকেও তো কাজের জন্য কাছে পাওয়া হতো না। উনি বিজনেস ওমেন্স, কাজই সব ওনাকে দোষ দিয়েও লাভ নেই, কারণ ওনার কারণেই তাদের জীবন ভালোভাবে চলতো। ভালো খাওয়া পড়া সবই হতো। এরপর নতুন বাবার আগমন ঘটলো। দিনের পর দিন মায়ের সঙ্গে ওনাকে দেখে মন বিষিয়ে উঠত। যত ভাবতো তত যেন ক্ষিপ্ত হয়ে উঠতো ওনার প্রতি, অসহ্য লাগতো। এক পর্যায়ে ওনার উপস্থিতি অসহ্যের মাত্রা ছাড়া ইচ্ছে করে বল ছুঁড়ে আঘাত করেছিল বহুবার। তবু মানুষটা কিছু বলতো না, মাথায় হাত বুলিয়ে হাসতেন, শান্ত হতে বলতেন, হাজিবাজি বোঝাতে চাইতেন। মায়ের কথা ভেবে ওনাকে বাবা নয় বরং ফ্রেন্ড হিসাবে গ্রহণ করতে বলতেন। আর এটা ওর কাছে ছিল আরও বিরক্তিকর ব্যাপার স্যাপার। এমনও হয়েছে কথায় কথায় আঘাত করার পরও বারবার সখ্যতা গড়তে চেয়েছেন তিনি, সেই বরং এড়িয়ে গেছে, কারণ
তার কাছে সক্ষতা মানে পিছুটান। ওসব পিছুটানে মায়ের রাখতে চাইলে শায়নের আগে ওর ঠাই হতো চৌধুরী নিবাসে। শারাফাত চৌধুরী বড় পুচু হিসেবে বড় হতো। চৌধুরীদের রক্ত না হয়েও বড় হতো তাদের শিক্ষায়। আপন রক্তের দেওয়া শেষ পদবি বদলে যেত এক নিমিষে। ইয়াসির খান থেকে হয়ে যেত ইয়াসির চৌধুরী। চৌধুরীদের নাম আবার স দিয়ে, দন্তাস্য। চৌধুরীদের নাম আবার স দিয়ে হয়, হয়তো তার নামটাও স দিয়ে রাখা হতো। ইয়াসিরের নাম মুছে যেত জীবন থেকে, অথচ তার মা ইয়াসির নাম শখ করে নাকি রেখেছিলেন। ইয়াসির নামের অর্থ সৌভাগ্যবান। ইলিয়ানা চেয়েছিল ওনার একমাত্র ছেলে সৌভাগ্যবান পুরুষ হোক, ভালোবাসায় ভালো থাকুক, কিন্তু দুর্ভাগ্যবশত ওর জীবনের ধারা নামে ধারের কাছেও যায়নি, বরং সর্বদা উল্টোটাই ঘটেছে। এ নিয়ে ভাবতে গেলেও তার ভীষণ হাসি পায় এবং হাজার কথা আর এক কথা, শুরু থেকে শারাফাত চৌধুরীকে সে বাবা হিসেবে মানতেই পারত না। তার মা বাবা মারা যাওয়ার আগে তাকে শারাফাত চৌধুরীর কাছে আমানত হিসেবে রাখা তাকে আরও বেশি কষ্ট করছিল। কারণ সে পুরুষ তার মাকে বিয়ে করলো কিন্তু সংসার করতেই পারলো না। তার কাছে তাকে আমানত হিসেবে রাখতে চাওয়াটা কি ঠিক ছিল? আর শারাফাত চৌধুরী মুমূর্ষ সহধর্মিনীর কথা রাখতেই হয়তো রাজি হয়েছিল, কিন্তু কারো দয়ায় বাঁচতে চায় না সে, এজন্যই মূলত লুকিয়ে বেড়াতো। সব যোগাযোগও বন্ধ করে দিয়েছিল, তবু কিভাবে যেন শারাফাত চৌধুরী ঠিকই তাকে খুঁজে বের করতো। কাজের নামে বাইরের দেশে গিয়ে তার সঙ্গে দেখা করতে যেত, কিন্তু সে দেখা করতো না, তবুও ভদ্রলোক হাল ছাড়তেন না। ওনার এই কাজে তার রাগের মাত্রা আরও বাড়ত। ইচ্ছে করতো মানুষটাকে মেরে ফেলে ঝামেলা মুক্ত হতে। এরপরে এমনভাবে গা ঢাকা দিল যে বছরের পর বছর শারাফাত চৌধুরী কোনো খোঁজই পেলেননি। ততদিনে স্বেচ্ছায় মাফিয়া জগতে পা দিয়েছে সে। প্রাণের মায়া কোনো কালেই ছিল না তার। আর গ্র্যানি মারা যাওয়ার পর পিছুটান ছিল না, ইচ্ছে মতো লাইফ লিড করত। সেই ইচ্ছেটাকেই প্রাধান্য দিতে গিয়েই আজ সে মাফিয়া কিং নামে পরিচিত। আগে কেউ মাফিয়া কিং বলে গর্ব হতো, ভীষণ খুশি লাগতো। সেই খুশিতে সহিংসতা আরও বাড়াতো, পাপের রাজ্যের সুখ পেত। তবে আজ কেন জানি এই নামের ওজন অনেক বেশি ভাল লাগছে তার। চৌধুরীর মতো ভালো মানুষদের আশেপাশে ছিল বলে এই পরিবর্তন নাকি? সে এই জন্যই সে ভালো মানুষদের দেখতেই পারে না। এরা নিজেদের ভালো গুণের আলো অন্যদের মাঝে ছড়াতে চায়। এটা কি করা উচিত? মোটেও না, কারণ সবাই ভালো হলে পাপই কমে যাবে, আর পাপ কমে গেলে বেঁচে থাকাটা পাঁচে মনে হবে না। ইয়াসির মুখ কুচকে নানান কথা ভাবতে ভাবতে হসপিটাল থেকে বের হতেই দেখে তার গাড়ি সেই সকালেই রেখে যাওয়া জায়গাতে আছে। তবে গাড়ির দরজাটা খুলে বুরাক বসে আছে। তাকে দেখা মাত্র এক প্রকার ছুটে এলো। বুরাক অস্থির কণ্ঠে কী সব বলল। ইয়াসিরের আপাতমস্তক দেখে মলিন মুখে তাকিয়ে রইল ইয়াসিরের দিকে। শীতলকে গুলি করেছিল বিধায় তার মুখ বরাবর একটা ঘুষি মেরেছিল ইয়াসির, এজন্য তার ঠোঁট কেটে ফুলে এখনো লাল হয়ে আছে। ইয়াসির তাকে দেখে বলল, আমি মেরেছি বলে কি আমাকেই মেডিসিন লাগিয়ে দিতে হবে? না মানে স্যার, টেনশনে ভুলে গেছি, সমস্যা নেই। ইয়াসির কথা বলল না। গাড়িতে বসে ইশারা করা মাত্র ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। বুড়াক মুখ কাচুমাচু করে পানির বোতল এগিয়ে দিল, সে নিল। থেমে থেমে পানি পান করল। পানি খাওয়ার একটু পর তার চোখ জোড়া আপনা আপনি ভার হয়ে আসতে লাগলো। কষ্ট করেও চোখ টেনে খুলে রাখতে পারছেন অগত্যা সিটে হেলান দিয়ে চোখ বুঝতে গলার কাছে সূচ ফোটানোর মতো ব্যথা অনুভব করলো। এরপর কর্ণকুহুরে কেউ যেন ফিসফিসিয়ে পড়ল, আই এম সরি স্যার, এক্সট্রিমলি সরি। এদিকে ইয়াসিরের কথা শুনে সায়ন শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সীতারার দিকে। মায়ের কান্নায় আজ বলে দিচ্ছে অনেক কিছু। তার বুকের ভেতর জ্বলছে ভীষণ, কষ্টরা হুল ফুটানোর মতোই ফুটছে বুক পাঁচরে। তবুও সে কথা বলে না। তাছাড়া শীতের অবস্থার কথাও ভাবা উচিত। বেচারা শুদ্ধ না পারছে কিছু বলতে, না পারছে আপাতত টপিক চেঞ্জ করতে। সে যদি বারবার শীতলের ঘুমন্ত মুখের দিকে তাকাচ্ছে। পাজি শীতলটা মেডিসিনের প্রভাবে এই পরিস্থিতিতে বিয়ে ঘুরে ঘুমাচ্ছে। সে শুদ্ধকে জেদ করে বিয়ে করার পরপরই যেন তার পৃথিবীর সুখে ভরে গেছে, আর কিছু লাগবে না তার সেই সুখে। আর সেই সুখে নৃত্য করতে করতে তার চোখে ঘুম হয়ে ধরা দিয়েছে। মেয়েটা অনেক ধকল সহ্য করেছে, এখন ঘুমাক।
ঘুমাচ্ছে ঘুমাক, হিসেবের খাতাটা পরেও খুলে যাবে একথা ভেবেছে। কানার তো মায়ের দিকে তাকিয়ে শুধু মলিন হাসলো। সিতারার ছেলের হাতে পাগলের মতো চুমু খেলো, তবে কিছু বলতে পারলো না শায়ান আগ বাড়িয়ে জিজ্ঞাসা না করে। পা বাড়াতে যাবে তখনই গুরু গম্ভীর কণ্ঠস্বর কর্ণকুর এসে পৌঁছালো। থমকে দাঁড়িয়ে গেল সেও। শরাফত চৌধুরী তখন গম্ভীর কণ্ঠে বলেন,